বুঝতে পারছিস? তো চলো শুরু করে দেই আমাদের আজকের ক্লাস। ঠিক আছে ভাই, যারা যারা যুক্ত হয়েছে চলো শুরু করি। সো বেসিক্যালি গত ক্লাসে আমরা এই বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম পর্যন্ত শেষ করছিলাম। এবং ভাইয়া এই বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রামটা যেন আমরা কিভাবে করছিলাম? আমরা বলছিলাম যে ভাই আমাদের ফার্স্টে যে কোনো একটা প্রোগ্রাম বা যে কোনো একটা প্রবলেমের জন্য আমরা ফার্স্টে অ্যালগোরিদমটা লিখব, তারপরে হচ্ছে আমরা ফ্লো চার্ট করব, এরপরে যায় হচ্ছে আমরা আমাদের সি প্রোগ্রামিং এর কোডটা করব। বোঝাইতে পারছি? ফার্স্টে আমরা কি করব ভাই, অ্যালগোরিদমটা লিখব, এরপরে হচ্ছে আমরা ফ্লো চার্ট লিখব, তারপরে হচ্ছে ভাই আমরা কোডটা স্টার্ট করব। তো ফার্স্টে যদি আমি বৃত্তের ক্ষেত্রফলের অ্যালগোরিদমটা একটু তোমাকে বুঝাইতে চাই, তো প্রথমত একটু বুঝো। সো ভাই প্রথমে যে কোনো একটা প্রবলেমের জন্য ফার্স্টেই আমারে প্রোগ্রামটা শুরু করতে হয়। ফার্স্টেই আমাকে প্রোগ্রামটা কি করতে হয় ভাইয়া, শুরু করতে হয়। সো এইটাই হবে হচ্ছে আমাদের ধাপ 1। এটাই কি হবে ভাইয়া, আমাদের ধাপ 1। সো ভাই আমরা ফার্স্টে এই প্রোগ্রামটা কি করতেছি, শুরু করতেছি। এরপরে আমাদের কি নিতে হবে, যেহেতু ভাই বৃত্তের ক্ষেত্রফল বের করবেন, তো অবশ্যই ভাই ব্যাসার্ধ নিতে হবে। অবশ্যই ভাইয়া কি নিতে হবে, ব্যাসার্ধ। যেহেতু আমরা প্রোগ্রামটায় বৃত্তের ক্ষেত্রফল বের করতে চাচ্ছি, তো আমাদের অবশ্যই কি বের করতে হবে ভাইয়া, ব্যাসার্ধটা বের করতে হবে। এরপর মানে ব্যাসার্ধটা ইউজারের কাছ থেকে নিতে হবে। তারপরে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব, সেই সূত্রটা হচ্ছে পাই আর স্কোয়ার, বা যেটাকে আমরা লিখতে পারি 3.1416 ইন্টু আর। মানে আর স্কোয়ার তো এইভাবে না লিখে আমরা দুইটা আর গুণ দিয়ে দিলাম। এটা কেন করতেছি একটু পরে আমি বুঝাবো। এরপরে হচ্ছে ভাই আমরা লাস্টে যে ক্ষেত্রফলটা সূত্রের মাধ্যমে বের করছি, সেইটার ভ্যালুটা আমরা হচ্ছে আউটপুট হিসাবে প্রদর্শন করে দিব। এবং যখনই আমরা আউটপুট হিসাবে প্রদর্শন করে দিব, তখনই আসলে আমাদের প্রোগ্রামটা আসলে শেষ হয়ে যাবে ভাইয়া। খুবই সোজা, খুবই ইজি একটা প্রবলেম ভাইয়া। এইটা হচ্ছে বলা যায় যে প্রোগ্রামিং এর হাতে খড়ি টাইপের প্রবলেম, বাট এই প্রবলেমটা কিন্তু পরীক্ষায় প্রচুর আসে। সো ভাই আমি আরেকবার বলতেছি, একটু মনোযোগ দিয়ে শুনো। ফার্স্ট আমরা কি করব, প্রোগ্রাম শুরু করব, তারপরে আমরা আর এর ভ্যালুটা গ্রহণ করব, তারপরে আমরা পাই আর স্কোয়ারের মাধ্যমে এ এর ভ্যালুটা নির্ণয় করব, এরপরে ভাই এ এর মান প্রদর্শন করব, এরপরে যে আমরা প্রোগ্রামটা ভাই শেষ করে দিব। সো এই সিম্পল অ্যালগোরিদমটা যেটা আমরা ধাপে ধাপে বাস্তবায়ন করলাম, এই জিনিসটাকে যদি একটু আমরা ফ্লো চার্টের মাধ্যমে দেখার চেষ্টা করি, মানে একটু চিত্রের মাধ্যমে বাস্তবায়ন করার চেষ্টা করি, তাহলে তুমি মনোযোগ দিয়ে দেখবা যে ফার্স্টেই আমরা কি করছিলাম, শুরু করছিলাম প্রোগ্রামটা। দেখো এইখানে কিন্তু আমরা শুরু করার জন্য যেই চিত্রটাও ইউজ করছি সেটা হচ্ছে ভাইয়া একটা উপবৃত্তাকার চিহ্ন। এরপর আমরা আর এর ভ্যালুটা গ্রহণ করলাম, তাই না ভাইয়া? আর এর মানটা তো আমাকে গ্রহণ করতে হবে, আদারওয়াইজ তো হবে না। আর এর মান না গ্রহণ করলে তুমি ক্ষেত্রফল কি দিয়ে দেখাবা, তাই না ভাইয়া? আর এর মান না মানে গ্রহণ করলে ইউজারের কাছ থেকে তুমি ক্ষেত্রফলটা কি দিয়ে দেখাবা? সো আমাকে আর এর ভ্যালুটা গ্রহণ করতে হবে। আর পরীক্ষায় যদি প্রশ্নে আউটপুট হিসাবে কিছু বলে দেয়, তাহলে তো ভাই ওটা নিয়েই কাজ করতে হবে। আচ্ছা ভাই, কমেন্ট লিখছো ভাইয়া আপনার কথা কেটে কেটে আসতেছে। আচ্ছা এখনো কি কেটে কেটে আসতেছে? এখনো কি কেটে কেটে আসতেছে ভাই? একটু আমাকে একটু ই করো, এনশিওর করো এখনো কি কেটে কেটে আসতেছে কিনা সাফি। তাহলে ভাই আমি একটু দেখার চেষ্টা করব এখনো কি কেটে কেটে আসতেছে নাকি, একটু বলো। আচ্ছা, এটা কত নাম্বার লেকচার ভাইয়া? 5 নাম্বার লেকচার। আমাদের সিরিয়ালি সব আছে, তুই একটু কষ্ট করে দেখে নিলেই তারপরে সিরিয়ালি আমাদের এই 5 নাম্বার লেকচারটাও করতে পারবি। বুঝাইতে পারছি? আমরা বেসিক্যালি সি প্রোগ্রামিং এর খুঁটিনাটি সবই শিখে ফেলছি 4টা লেকচারে। আজকে থেকে হচ্ছে আমাদের মেইনলি কোড করতে হবে, অর্থাৎ প্রোগ্রামিং এর প্রবলেম সলভিং কনসেপ্টগুলো হচ্ছে ভাই আমাদের বুঝতে হবে। ঠিক আছে ভাই? প্রবলেম সলভিং কনসেপ্টগুলো আমাদের বুঝতে হবে। সো যাই হোক, ঠিকঠাক মনে হয় আছে, চলো শুরু করি আরেকবার। যেটা বলতেছিলাম যে ফার্স্টে আমাদের প্রবলেমটা শুরু করতে হবে, দেন ইউজারের কাছ থেকে আর এর ভ্যালুটা নিতে হবে, নাইলে আমি ক্ষেত্রফল দিব কিভাবে। সো ভাই আর এর ভ্যালুটা নেওয়ার পরে আমরা হচ্ছে ক্ষেত্রফলের যে ফর্মুলাটা সেটা প্রসেসিং করব। সেটা প্রসেসিং করার জন্য আমার যে ফর্মুলাটা সেটা হচ্ছে ভাই পাই আর স্কোয়ার। আমরা জানি যে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের প্রবলেমই হচ্ছে ভাই পাই আর স্কোয়ার। সো একবার যখন এ এর ভ্যালুটা বের হয়ে যাবে, তখন আমরা যেই ইটা ইউজ করব, যেই আউটপুটটা ইউজ করব, সেটা হচ্ছে এ এর ভ্যালুটা প্রদর্শন করব। এ এর ভ্যালুটা কি করব ভাই, প্রদর্শন করব, অর্থাৎ আউটপুট হিসেবে দিয়ে দিব। আর শেষে যে আমাদের প্রোগ্রামটা শেষ করে দিতে হবে। এই যে 5টা ধাপ, আমরা কিন্তু অ্যালগোরিদমে 5টা ধাপ দেখছিলাম, এবং গত ক্লাসেও কিন্তু আমরা এই জিনিসটা দিয়েই শেষ করছিলাম। অনিল লিখছো আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তো চলো আমরা ফ্লো চার্ট তো বুঝে গেলাম, বাট আমাদের তো আসলে শিখতে হবে সি কোড, বা সি ভাষায় কিভাবে কোড লিখে
সেই জিনিসটা একটু মনোযোগ দিয়ে শুইনো, সেই জিনিসটা একটু মনোযোগ দিয়ে শুইনো, তাইলেই বুঝতে পারবা ইনশাআল্লাহ। সো আমরা চলো আমাদের প্রবলেমটা স্টার্ট করি। তো ফার্স্টেই আমাদের প্রি প্রসেসর ডিরেক্টিভ লিখতে হয়, যেটা কি ভাই, হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ। এটা কিন্তু আমাদের একটা হেডার ফাইল, যেটা আমরা হ্যাশ ইনক্লুডের মাধ্যমে আমাদের এই প্রোগ্রামটার সাথে কানেক্ট করে দিলাম। এরপর হচ্ছে আমাদের মেইন ফাংশন স্টার্ট করতে হবে, এবং এই মেইন ফাংশনে আমরা কি করব ভাই, দুইটা মানে দুইটা ভেরিয়েবল ক্রিয়েট করব, যেটা অবশ্যই কোন ডেটা টাইপের হইতে হবে, অবশ্যই ফ্লোট ডেটা টাইপের হইতে হবে, বা ভগ্নাংশ বা পয়েন্টের মাধ্যমে হইতে হবে। আদারওয়াইজ তোমার যেটা হবে যে ভাই, তুমি ইউজারের কাছ থেকে কিন্তু মানে জাস্ট ইন্টিজার টাইপ বা পূর্ণ সংখ্যা নিতে পারবা যদি তুমি ফ্লোট ডেটা টাইপ হিসেবে না নাও। তাই তোমার অবশ্যই ইনপুট হিসেবে ফ্লোট ডেটা টাইপের কোনো একটা ভেরিয়েবল নিতে হবে, যাতে করে ইউজারের কাছে স্বাধীনতা থাকে যে সে 5.6ও যাতে ইনপুট হিসেবে দিতে পারে, বা 5.7 বা 7 পয়েন্ট সামথিং এই টাইপসের মানে ইগুলা ইনপুট হিসেবে দিতে পারে। সো এইটার জন্য তোমাকে আসলে যে ভেরিয়েবলটা ইউজ করতে হবে সেটা হচ্ছে ভাই ফ্লোট ডেটা টাইপ। সো এই ফ্লোট ডেটা টাইপে আমি ফার্স্টেই যে ভেরিয়েবলটা নিব সেটা হচ্ছে ব্যাসার্ধ, কারণ আমাদের দুইটা ভেরিয়েবল ছিল, একটা হচ্ছে ব্যাসার্ধ এবং আরেকটা কি ভাইয়া, আরেকটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমরা এ দিছি, সো এরিয়ার জন্য আর কি। সো আর আর এ, কিন্তু আমরা ইনপুট হিসাবে নিব হচ্ছে আর। তো ইনপুট নেওয়ার আগে আমি লিখলাম যে এন্টার দা রেডিয়াস, মানে আমি আগে রেডিয়াসটা নিতে চাচ্ছি, এবং তার জন্য আমি ইউজারের কাছ থেকে আস্ক করতেছি বা জিজ্ঞেস করতেছি, ভাই এন্টার দ্য রেডিয়াস, মানে রেডিয়াসটা দাও, ঠিক আছে। সো রেডিয়াস দেওয়ার চাওয়ার সাথে সাথেই আমাকে স্ক্যানএফে মানে ইনপুট হিসাবে নেওয়া লাগবে হচ্ছে আমাদের রেডিয়াসটা। ইনপুট হিসাবে কি নিতে হবে ভাইয়া, রেডিয়াসটা, যেটা আমরা অলরেডি নিয়ে ফেললাম, এই যে ভাইয়া স্ক্যানএফ, মানে পার্সেন্ট এফ এর ভিতরে আমরা কেন দিই ভাই, এটা কিন্তু ফরম্যাট স্পেসিফায়ার, গত লেকচার ভিডিওতে বুঝাই দিছি, এখন আর বুঝাবো না, এখন একটু জাস্ট কোড করতে যাব ভাই। কোড করাটা মেইন ইম্পর্টেন্ট, আমাদের কোড শেখাটাই মেইন ইম্পর্টেন্ট ভাইয়া। সো ভাই আমরা আজকের ক্লাসে মেইনলি কোড শিখবো, ঠিক আছে। সো খেয়াল করো, সো ভাই পার্সেন্ট এফ দিয়ে কি করলাম ভাই, আমরা পার্সেন্ট এফ দিয়ে আমরা হচ্ছে বেসিক্যালি আমাদের হচ্ছে যে আর এর ভ্যালুটা সেইটা নেওয়া স্টার্ট করলাম। সো আর এর ভ্যালুটা নেওয়ার পর আমি যেই কাজটা করব, আমি ফর্মুলা অ্যাপ্লাই করব। ফর্মুলাটা কি ভাইয়া, a ইজ ইকুয়ালস টু 3.1416 ইন্টু আর, মানে পাই আর স্কোয়ারের ফর্মুলাটা। সো একবার যখন পাই আর স্কোয়ারের ফর্মুলা দিয়ে আমি এর ভ্যালুটা বের করে দিছি, এরপরের কাজ কি আমার, এরপরের কাজ হলো আমাদের ক্ষেত্রফলটা বের করে দেওয়া, মানে আমাদের আউটপুটটা দেখানো ইউজারকে। সো আউটপুট দেখানোর জন্য আমরা লিখলাম দ্য এরিয়া ইজ পার্সেন্ট এফ, মানে হচ্ছে আমরা হচ্ছে এখানে এখন আমাদের আউটপুটটা পার্সেন্ট এফ এর ভেতরে প্রিন্ট করে দিব। সো তার জন্য আমাদের যেই জিনিসটা ইউজ করতে হবে সেটা হচ্ছে এ এর ভ্যালু, তাই না ভাইয়া। এইবার এইটুক কোড লেখার পরে তুমি যদি একটু রান করো, দেখবা আমাদের বলতেছে প্রিন্টএফ এর জন্য আমরা, হ্যাঁ এখানে হচ্ছে প্রিন্টএফ হবে, আমরা জাস্ট প্রিন্টএফ দিছিলাম। তো এখন যদি তুমি একটু রান করো, এন্টার দ্য রেডিয়াস, মানে ফার্স্টে রেডিয়াস চাচ্ছে। তো আমি যদি রেডিয়াস হিসেবে 6 দেই, দেখো আমাদের এরিয়া কত আসবে ভাই, 113.097603, মানে পয়েন্টের পর তুমি 6টা অক্ষর প্রিন্ট করতেছো। সো তুমি যদি চাও যে না ভাই আমি পয়েন্টের পর কেবলমাত্র 2টা অক্ষর প্রিন্ট করব, তাহলে এই যে প্রিন্টের এই পার্টটুকু, এই প্রিন্টের এই পার্টটুকুতে পার্সেন্ট এফ এর এই এফ এর সামনে তোমাকে 0.2 দিতে হবে, তাহলে পয়েন্টের পর 2টা ঘর প্রিন্ট হবে। যদি তুমি পয়েন্টের পর 3 ঘর প্রিন্ট করতে চাও, তাহলে পয়েন্টের পর 3 দিতে হবে, 0.3 দিতে হবে, এইভাবে। তো এখন যদি তুমি রান করো, দেখবা যে 2 ঘর মাত্র প্রিন্ট হবে। দেখো এই যে দেখছো ভাইয়া, 113.10 প্রিন্ট হয়ে গেল, মানে মাত্র 2টা ঘর প্রিন্ট হয়ে গেল। বোঝাইতে পারছি নিশ্চয়ই, খুবই সোজা, খুবই ইজি, ছোট্ট একটা কোড, যেটা অলরেডি আমরা ভাইয়া ইয়েতে দিয়ে দিছি, কি বলো এটারে, আমাদের যে গ্রুপে পোস্টে দিয়ে দিছে আমাদের এই ফাইলটা। এখন আজকে যেটা বেসিক্যালি আমরা শিখব সেইটা হচ্ছে এই যে আমাদের 3.1416 ইন্টু আর, এটা কিন্তু এক্সাক্ট ভ্যালু দিচ্ছে না আমাদের, এটা কিন্তু আসলে এক্সাক্ট ভ্যালু দিচ্ছে না, কারণ আমরা কিন্তু এখানে পায়ের ভ্যালুটা শুধুমাত্র 3.1416 লিখতেছি। আমরা শুধুমাত্র পায়ের ভ্যালুটা কত দিচ্ছি, 3.1416 দিচ্ছি, কিন্তু আমাদের দেওয়ার দরকার ছিল পায়ের পুরা ভ্যালুটা। সো তার জন্য আমাদের আরেকটা হেডার ফাইল আছে যেটার নাম হচ্ছে mat.h, সেইটার ভাইয়া নাম কি, mat.h। এই mat.h হেডার ফাইলটাতে আমাদের পায়ের ভ্যালুটা আছে।
পাই নামে একটা ভেরিয়েবল আছে। কি ভাইয়া? ম্যাথ ডট এইচ, এই হেডার ফাইলটাতে। সো এই হেডার ফাইলে পাই যেভাবে আছে সেটা হচ্ছে এম আন্ডারস্কোর পিআই, সবগুলা বড় হাতের। ভাইয়া পায়ের ভ্যালুটা আমরা কোন ভেরিয়েবল দিয়ে স্টার্ট করি? এম আন্ডারস্কোর পিআই, মনে থাকবে এম আন্ডারস্কোর পিআই। এবং এটা কোন হেডার ফাইলে আছে ভাই? ম্যাথ ডট এইচ হেডার ফাইল আছে। দেখো ভাই তুমি যদি এটা ইউজ করো তাও ভাই একই রেজাল্ট দিবে, সিম্পলি একই রেজাল্ট দিবে। দেখো এই যে দেখো 113.10, কিন্তু আমরা কি করলাম, আমরা এই যে ম্যাথ ডট এইচ এর ভিতরে যে ভেরিয়েবলটা আছে সেইটা ইউজ করলাম আমরা 3.1416 এর জায়গায়। বোঝাইতে পারছি? আবার তুমি যেই কাজটা করতে পারো, তুমি একটা গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিতে পারো বা গ্লোবালি ডিক্লেয়ার করে দিতে পারো পায়ের ভ্যালুটা। সেটা তুমি কিভাবে ইউজ করতে পারো? তুমি হ্যাশ ডিফাইন দিয়ে তুমি লিখতে পারো হ্যাশ ডিফাইন পাই, মানে পাইকে ডিফাইন করতেছো কি দিয়ে ডিফাইন করতেছো ভাইয়া? 3.1416 দিয়ে ধরো ডিফাইন করতেছো তুমি। হ্যাশ ডিফাইন পাই 3.1416, এই লাইন দিয়ে তুমি কি লিখলা? এই লাইন দিয়ে তুমি বুঝাইলা যে পায়ের ভ্যালুটা তুমি কি দিয়ে ডিফাইন করে দিচ্ছ? 3.1416 দিয়ে ডিফাইন করতেছো। তাহলে এখন যদি তুমি পাই, জাস্ট এখানে পাই লিখো, তাহলেও রান করার কথা ভাইয়া, তাহলেও আশা করি রান করার কথা। দেখো তুমি যদি এখন 6 প্রিন্ট করো, ওই যে দেখছো 113.10 চলে আসছে। অর্থাৎ তুমি নানাভাবে, নানা ওয়েতে এই ভেরিয়েবলটা লিখতে পারো। আমি তোমাকে 3টা ওয়ে শিখাইলাম। তুমি কি করতে পারো? ডাইরেক্ট সংখ্যার মাধ্যমে 3.1416 এর মাধ্যমে পাই পাই লিখতে পারো, অথবা তুমি একটা কনস্ট্যান্ট এইভাবে ডিক্লেয়ার করতে পারো হ্যাশ ডিফাইন পাই 3.1416। যে কোনো কনস্ট্যান্ট, সি ল্যাঙ্গুয়েজে যে কোনো কনস্ট্যান্টকে আসলে এইভাবে ডিক্লেয়ার করা হয় হ্যাশ ডিফাইনের মাধ্যমে। কার মাধ্যমে ভাইয়া? হ্যাশ ডিফাইনের মাধ্যমে। আর আমরা জানি যে যে সকল স্টেটমেন্ট হ্যাশের মাধ্যমে স্টার্ট হয় তাদেরকে জানো কি বলে ভাই? তাদেরকে বলে হচ্ছে ভাইয়া প্রি প্রসেসর ডিরেক্টিভ, তাই না ভাইয়া? তাদেরকে কি বলে? প্রি প্রসেসর ডিরেক্টিভ। সো আমরা পাইকে কত দিয়ে ডিক্লেয়ার করছি ভাই? 3.1416 দিয়ে। সো এইভাবে তুমি পায়ের ভ্যালু লিখতে পারো। আর লাস্ট যে জিনিসটা দেখাইছি সেইটা হচ্ছে ভাই, আমরা ম্যাথ ডট এইচ নামে একটা হেডার ফাইল ইনক্লুড করতে পারি, যেই হেডার ফাইলের ভিতরে পায়ের এক্সাক্ট ভ্যালুটাই আছে, যেটা আমরা ম্যাথ এম আন্ডারস্কোর পাই সবগুলা ক্যাপিটাল লেটারে এরকম করে আমরা হচ্ছে ভাই পাই লিখতে পারি। সো খুবই ইজি, খুবই সোজা, খুবই ভাই ইজি পিজি। সো বৃত্তের ক্ষেত্রফল যদি বোর্ড পরীক্ষায় আসে, আমার মানা উচিত যে ভাই তোমরা পারবা এটা। যদি না পারো অবশ্যই ভিডিওটা আরেকবার দেখে নিবা যদি না বুঝো। সো ভাই এটা তো গেল আমাদের, এইটা তো গেল আমাদের ভাই, এইটা গেল আমাদের হচ্ছে ভাইয়া কি বলো এটারে? বৃত্তের ক্ষেত্রফল। এটা গেল কিসের ক্ষেত্রফল? বৃত্তের ক্ষেত্রফল। আমরা এটাকে কমেন্ট আউট করে দিয়ে এখন আমরা নতুন প্রবলেমে যাব। এখন আমরা এটাকে কমেন্ট আউট করে দিয়ে নতুন প্রবলেমে যাব। চলো ভাইয়া এইটুক পার্টকে এখন আমরা কমেন্ট আউট করে দেই। এইটুক পার্টকে আমরা এখন কমেন্ট আউট করে দিয়ে আমাদের নতুন অংশতে চলে যাই। কারণ এইটুক কি ছিল ভাইয়া? এইটুক ছিল হইল আমাদের বৃত্তের ক্ষেত্রফল বের করার যে প্রোগ্রাম সেইটা। এখন গেল তো ভাই বৃত্তের ক্ষেত্রফল বুঝলাম। এখন ভাই চলেন নতুন একটা প্রোগ্রাম আমাকে শিখান। এখন যে প্রোগ্রামটা তোমাকে শিখাবো সেইটা হচ্ছে 3টা পূর্ণ সংখ্যার গড় নির্ণয়। আই রিপিট, 3টি পূর্ণ সংখ্যার গড় নির্ণয়। অর্থাৎ তোমার এখন অ্যাভারেজ বের করতে হবে। তোমাকে এখন কি বের করতে হবে ভাই? অ্যাভারেজ বের করতে হবে। এখন অ্যাভারেজ বের করার লজিকটা কি একটু মাথায় রাখো। অ্যাভারেজ বের করার লজিকটা একটু মাথায় রাখো। সেটা হলো যে তুমি অ্যাভারেজ বের করার আগে আসলে কি বের করবা? 3টা সংখ্যার যোগফল বের করবা। কারণ আমরা জানি যে সংখ্যাগুলোর যোগফলকে সংখ্যাগুলোর সংখ্যা দিয়ে, মানে সংখ্যাগুলোর দিয়ে তুমি যদি ভাগ করো, যতগুলো সংখ্যা আছে সেটা দিয়ে তুমি যদি ভাগ করো তাইলেই কিন্তু অ্যাভারেজ পাও। যেমন আমার কাছে 3টা সংখ্যা আছে, তো তুমি ফার্স্টে কি করবা? এই 3টা সংখ্যার যোগফল বের করবা, দেন এই যোগফলকে 3 দিয়ে ভাগ করেই এভারেজ বের করে ফেলবা। খুবই ইজি, খুবই সোজাভাবে এটা করা যায়। সো এইটাই হচ্ছে আমাদের এই প্রবলেমটার মেইন লজিক, যে ভাই আমরা 3টা সংখ্যা নিব ইউজারের কাছ থেকে, যেটা হবে অবশ্যই ইন্টিজার, যেহেতু আমাকে স্পেসিফিক্যালি এই প্রশ্নে বলেই দিছে পূর্ণ সংখ্যা। যদি আমাদের পূর্ণ সংখ্যা এটা না বলে দিত প্রশ্নে, আমাদের যদি পূর্ণ সংখ্যা এই কথাটা না বলে দিত প্রশ্নে, তাহলে কিন্তু আমাদের ফ্লোট নিতে হইতো বা ভগ্নাংশ নিতে হইতো। কারণ ইউজার তো ভগ্নাংশও দিতে পারে।
বাট যেহেতু আমাদের স্পেসিফিক্যালি এইখানে পূর্ণ সংখ্যা কথাটা বলে দিছে, তাহলে অবশ্যই এখানে আমাদের ইন্টিজার নিতে হবে। অবশ্যই এখানে কি নিতে হবে ভাই? ইন্টিজার নিতে হবে। এবার কথা হইলো যে আমি লজিক তো বুঝে গেলাম যে আমি ফার্স্টে এই তিনটা সংখ্যাকে যোগ করব, দেন ওইটাতে 3 দিয়ে ভাগ করে আমি অ্যাভারেজ বের করব। বাট ভাই অ্যালগরিদমটা একটু দেখান। চলেন ভাই আমরা একটু অ্যালগরিদমটা দেখার চেষ্টা করি। সো অ্যালগরিদম যেটা আগের মতোই, যে ভাই আমাদের ফার্স্টে প্রোগ্রামটা শুরু করতে হবে। ফার্স্টে আমাদের প্রোগ্রামটা কি করতে হবে ভাইয়া? শুরু করতে হবে। এরপর আমাদের তিনটা সংখ্যা গ্রহণ করতে হবে, তিনটা ইনপুট মানে তিনটা ভ্যালু ইনপুট হিসাবে নিতে হবে, যেই তিনটা সংখ্যা অবশ্যই পূর্ণ সংখ্যা হইতে হবে। যেই তিনটা সংখ্যা অবশ্যই পূর্ণ সংখ্যা হইতে হবে। এরপর ভাইয়া লজিকটা কি? লজিকটা হলো যে এই যে তিনটা সংখ্যা তুমি ইউজারের কাছ থেকে নিছো, এই তিনটা সংখ্যার যোগফল ফার্স্টে তোমাকে বের করতে হবে, যেটা কিনা সাম ভেরিয়েবলের ভিতরে আমরা রাখছি। এরপর এই সামটারে আমি কি দিয়ে ভাগ করব? 3 দিয়ে ভাগ করব। কত দিয়ে ভাগ করব ভাইয়া? 3 দিয়ে ভাগ করলেই আমাদের অ্যাভারেজটা বের হয়ে যাবে। তো এখানে যদি চারটা সংখ্যা বলতো তাহলে আমরা কত দিয়ে ভাগ করতাম? 4 দিয়ে ভাগ করতাম। যদি 10টা বলতো তাহলে আমরা 10 দিয়ে ভাগ করতাম। বাট যেহেতু এখানে আমাদের তিনটা সংখ্যা বলছে, তাই আমরা এভারেজ বের করার জন্য 3 দিয়ে ভাগ করতেছি। সো একবার যখন অ্যাভারেজ বের হয়ে যাবে, তখন এই এভারেজের মানটা আমাদের কি করতে হবে ভাই? ধাপ 5-এ যায় আমাদের প্রদর্শন করতে হবে। অ্যাভারেজের মানটা আমাদের ধাপ 5-এ যায় কি করতে হবে ভাই? প্রদর্শন করতে হবে। একবার যখন অ্যাভারেজ প্রদর্শন হয়ে যাবে, তখন আমি এই যে আমাদের প্রোগ্রামটা ছিল সেইটাকে শেষ করে দিব। সো এই ছিল হচ্ছে আমাদের এই প্রবলেমটার অ্যালগরিদম। এখন যদি এই প্রবলেমটার ফ্লোচার্ট তুমি একটু দেখো, সো ফার্স্টেই কি করতে হবে ভাইয়া? ফার্স্টেই প্রোগ্রামটা স্টার্ট করতে হবে। ফার্স্টেই প্রোগ্রামটা কি করতে হবে ভাই? ফার্স্টেই প্রোগ্রামটা স্টার্ট করতে হবে। আচ্ছা, আমরা একটুখানি একটা মিনিট ওয়েট করে একটা কমেন্ট নেই। মুজাহিদ লিখছে যে ভাই পাই সাইন দিয়ে কি ক্যালকুলেটরের মতো ডিরেক্ট মান বের করা পসিবল? আনফরচুনেটলি নট ভাইয়া, পসিবল না। সি ল্যাঙ্গুয়েজে পাই বলতে কোনো চিহ্ন নাই। বোঝাইতে পারছি? মানে পাই সাইনের মতো এরকম সাইনের কোনো চিহ্ন নাই। তুমি এইটাকে চিন্তা করতে পারো কিরকম করে ভাইয়া? এম আন্ডারস্কোর পিআই, এইভাবে চিন্তা করতে পারো। পাইকে তুমি কি চিন্তা করতে পারো ভাই? এম আন্ডারস্কোর পিআই। নিশ্চয়ই বুঝতে পারছো ভাই। এখন কথা হইলো যে আমরা এখন আমাদের এই প্রবলেমটাতে চলে আসি। প্রবলেমটাতে কি বলছে ভাই? আমাদের ফার্স্টে প্রোগ্রামটা স্টার্ট করতে হবে, দেন ইউজারের কাছ থেকে তিনটা ইনপুট নিতে হবে, এ বি সি। এই তিনটা ইনপুট আমরা নিব। এরপর আমরা সাম বের করব, মানে সামেশন বের করব। তারপরে হচ্ছে ভাই আমরা এই সামেশনকে 3 দিয়ে ভাগ করার পর অ্যাভারেজটা বের করে ফেলব। এবং দুইটাই যেহেতু প্রসেসিং এর কাজ, আমরা বলছিলাম যে যখনই আমরা ক্যালকুলেশন বা প্রসেসিং বা হচ্ছে তোমার ভাইয়া অ্যাসাইন বা মানে স্টোর করা এরকম কিছু একটা যখন করব, তখন আমাদের আয়তাকার চিহ্ন দিতে হবে। তখন আমাদের কি দিতে হবে ভাই? আয়তাকার চিহ্ন দিতে হবে। একবার যখন অ্যাভারেজের মান প্রদর্শন মানে বের হয়ে যাবে, তখন আমরা কি করব? এই যে এভারেজের ভ্যালুটা আছে সেটা হচ্ছে আমরা আউটপুট হিসাবে দিয়ে দিব। আর আউটপুট হিসাবে যখনই প্রদর্শন হয়ে যাবে, অ্যাট লাস্ট আমাদের প্রোগ্রামটাও কি করে দিতে হবে? শেষ করে দিতে হবে। সো এটা যখন আমরা বুঝে গেলাম, তখন চলো এই জিনিসটা এখন আমরা কোডে একটু বোঝার চেষ্টা করি। চলো আমরা কোডে একটু বোঝার চেষ্টা করি। আমাদের আগের মতোই মেইন ফাংশনে সব কাজ করতে হবে, কারণ উপরের মেইন ফাংশনটাকে আমরা কমেন্ট আউট করে দিছি। কমেন্ট আউট করা তো নিশ্চয়ই বুঝো যে ভাই উপরের এই যে পার্টটুকু, এটা কিন্তু এখন আর কম্পাইলার দেখবেও না, সো কেউ দেখবে না, কারণ এটা কমেন্টের ভিতরে আছে। আর আমরা জানি যে কমেন্ট কি দিয়ে যেন করতে হয়? স্ল্যাশ স্টার স্টার স্ল্যাশ, তাই না ভাইয়া? স্ল্যাশ স্টার স্টার স্ল্যাশ। এইবার চলো আমরা মেইন ফাংশনের ভিতরে আমাদের এই কাজটা সম্পাদন করার চেষ্টা করি। ফার্স্টে আমাদের কি করতে হবে? প্রোগ্রামটা স্টার্ট করতে হবে, যেটা আমরা স্টুডিও দিয়ে স্টার্ট করছিলাম, এবং আমাদের মেইন ফাংশনের ভিতরে আমাদের কাজটা করতে হবে। এবার কথা হচ্ছে যে ভাই আমরা তিনটা ইনপুট হিসাবে নিব, তিনটা ইন্টিজার এ বি সি, এই তিনটা ইন্টিজার ইনপুট হিসাবে নিব। সো নেওয়ার পরে আমাদের প্রিন্টএফ এর ভিতরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে লিখব ইন্টার দ্য নাম্বারস। ঠিক আছে? ইন্টার দ্য নাম্বারস, তিনটা ভ্যালু নিতে হবে যেহেতু, তাই আমরা তিনটা ভ্যালুর জন্য আমরা লিখলাম ইন্টার দ্য নাম্বারস, মানে নাম্বার তিনটা দাও। এরপর আমরা ইনপুট হিসাবে এই তিনটা ভ্যালু নেওয়া স্টার্ট করব। ইনপুট হিসাবে এই তিনটা ভ্যালু কি করব ভাই? নেওয়া শুরু করব। অবশ্যই
আমরা অ্যান্ড দিয়ে এই কাজগুলো করব, মানে ইনপুট হিসাবে যখন নেই আমরা। সো তিনটা ভ্যালু কিন্তু বের হয়ে গেল। এবারের কাজ হলো যে ভাই, এবারের কাজ হইলো, এখন তো সবই বুঝলাম, তিনটা ভ্যালু নিলাম। এখনকার কাজ হলো যে এই যে তিনটা ভ্যালু তুমি পাইছো, এই তিনটা ভ্যালুর সামেশন বের করতে হবে। সো সামেশনের জন্য আমাদের আরো একটা ভেরিয়েবল দিতে হবে, যেটা কিনা হচ্ছে ভাই সাম ভেরিয়েবল। যেটা কি ভেরিয়েবল ভাইয়া? সাম ভেরিয়েবল। নিশ্চয়ই বোঝা উচিত ভাইয়া, নিশ্চয়ই বুঝতে পারছি। ঠিক আছে ভাইয়া। নিশাত রুহি লিখছে ফ্লোচার্টের ধাপগুলো যে উপবৃত্তাকার আয়তাকার আকারে লিখতে হয়, সেটা কি সব অ্যালগোরিদমের জন্য একই? উত্তর হচ্ছে ভাইয়া হ্যাঁ, সব অ্যালগোরিদমের জন্য একই। তুমি যদি শুরু করতে চাও বা শেষ করতে চাও উপবৃত্তাকার, তুমি যদি প্রসেসিং করতে চাও আয়তাকার, তুমি যদি ইনপুট বা আউটপুট প্রদর্শন করতে চাও তাহলে হচ্ছে সামান্তরিক টাইপের। এটা সব অ্যালগোরিদম বা সব ফ্লোচার্টের জন্য আসলে একই, সব প্রবলেমের জন্য। এবার এই যে তিনটা ভেরিয়েবল আমি পেয়ে গেলাম, এই তিনটা ভেরিয়েবল এখন আমরা হচ্ছে যোগ করব। মানে আমাদের এই যে তিনটা সংখ্যা আছে, এই তিনটা সংখ্যা আমরা যোগ করে সামেশন বের করব, অর্থাৎ যোগফল বের করব। এরপর অ্যাভারেজের জন্য আমাদের একটা নতুন ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, যেটা হবে ফ্লোট ভেরিয়েবল। কেন ফ্লোট ভেরিয়েবল হবে সেটা একটু আমাকে জানাও ভাই। কেন ফ্লোট ভেরিয়েবল হবে সেটা একটু কষ্ট করে আমাকে জানাও। যারা ক্লাস ফলো করতেছো তারা একটু জানাও। আমি বলে দিচ্ছি এখন যে ভাই, যেহেতু আমরা 3 দিয়ে ভাগ করতেছি, সেই ভাগফলটা নিশ্চয়ই ভগ্নাংশ হইতে পারে। ভাগফলটা নিশ্চয়ই কি হইতে পারে? ভগ্নাংশ। বাট আমাদের নিতে বলছে কিন্তু তিনটা সংখ্যা পূর্ণ সংখ্যা, তাই আমরা ইন্টিজার দিয়ে ডিক্লেয়ার করছি। বাট আমাদের ভাগফলটা কি হইতে পারে, মানে অ্যাভারেজ যেটা আর কি, সেইটা কিন্তু ভগ্নাংশ হইতে পারে। তাই অ্যাভারেজের ডেটা টাইপটা হবে হচ্ছে ভাইয়া, অ্যাভারেজের ডেটা টাইপটা হবে হইলো, অ্যাভারেজের ডেটা টাইপটা হবে হইলো, কি বলি এটা রে ভাইয়া? ফ্লোট। অ্যাভারেজের ডেটা টাইপটা কি হবে ভাইয়া? ফ্লোট। সো ফ্লোট লিখলাম। এবার আমি কি করব? সাম ডিভাইডেড বাই 3, তাহলেই তো হয়ে যাবে, তাই না? কিন্তু এখানে একটা কিন্তু আছে। সেই কিন্তুটা হচ্ছে, তুমি যে এই যে সাম জিনিসটা লিখতেছো, এই সাম ভেরিয়েবলটা কি? এই সাম ভেরিয়েবলটা একটা ইন্টিজার ডেটা টাইপের ভেরিয়েবল না? আবার অ্যাভারেজটা কি? অ্যাভারেজ কিন্তু একটা ফ্লোট ডেটা টাইপের ভেরিয়েবল। তাহলে তুমি এই স্টেটমেন্টের বাম পাশে রাখতেছো একটা ফ্লোট ডেটা টাইপের ভেরিয়েবল, আর ডান পাশে রাখতেছো হচ্ছে একটা ইন্টিজার ডেটা টাইপের ভেরিয়েবল। এখন তুমিই আমাকে বলো ভাইয়া, এই স্টেটমেন্টটা কি ঠিক হইলো? কারণ ভাই সি ল্যাঙ্গুয়েজে একটা কথা আছে যে ভাই, তুমি বাম পাশে যে স্টেটমেন্ট রাখবা যেই টাইপের, তোমার ডান পাশেও সেই একই টাইপের স্টেটমেন্ট রাখতে হবে। না হলে তোমাকে একটা এক্সট্রা কাজ করতে হবে, যেটা হইলো টাইপ কাস্টিং। যেটার নাম কি ভাইয়া? টাইপ কাস্টিং। এখন টাইপ কাস্টিং কি একটু যদি মনে রাখো, টাইপ কাস্টিংটা যদি একটু মনে রাখো, একটু আমি বলি। টাইপ কাস্টিং হলো, টাইপ কাস্টিং হলো সি ল্যাঙ্গুয়েজে এক ধরনের ডেটা টাইপকে, এক ধরনের ডেটা টাইপের ভেরিয়েবলকে, ভেরিয়েবলকে ভেরিয়েবলকে একটা নির্দিষ্ট স্টেটমেন্টের জন্য, একটি নির্দিষ্ট, একটি নির্দিষ্ট স্টেটমেন্টের জন্য, স্টেটমেন্টের জন্য রূপান্তর বা অন্য ডেটা টাইপের রূপান্তর। এটাই হচ্ছে ভাই টাইপ কাস্টিং। যে ভাই আমরা একটা নির্দিষ্ট স্টেটমেন্টকে, একটা নির্দিষ্ট স্টেটমেন্টে ওই যে আমাদের ভেরিয়েবলটা আছে যেটা এক ধরনের ডেটা টাইপে ছিল, সেটাকে আমরা অন্য ধরনের ডেটা টাইপে নিয়ে যাওয়ার চেষ্টা করব। কারণ কি? কারণ হইল, আমাদের এই যে ডেটা টাইপটা আছে সেটা কিন্তু ভাই ছিল হচ্ছে ইন্টিজার ডেটা টাইপের। বাট এই যে স্টেটমেন্ট, এই যে এভারেজ ইজ ইকুয়ালস টু সাম ডিভাইডেড বাই 3, এই স্টেটমেন্টটাই কিন্তু সামের বিহেভিয়ারটা হইতে হবে ফ্লোট টাইপের। কিন্তু আমরা সাম ডিক্লেয়ার করছি কোন টাইপের? ইন্টিজার টাইপের। কারণ আমাদের এ বি সি সবগুলো ইন্টিজার টাইপের ছিল। তাহলে অবশ্যই এই যে সাম ডেটা টাইপটা আছে, সেটা এই স্টেটমেন্টের জন্য, শুধুমাত্র এই 21 নাম্বার লাইনের স্টেটমেন্টের জন্য আমাদের কি করতে হবে? এই সাম ভেরিয়েবলটাকে টাইপ কাস্টিং করতে হবে, অর্থাৎ ওর যে টাইপটা আছে সেইটাকে রূপান্তর করতে হবে। ওর টাইপটাকে কি করতে হবে ভাই? রূপান্তর করতে হবে। এবং সেইটা করা হয় সামনে, সামনে ডেটা টাইপটা উল্লেখ করে। সেটা কিভাবে করা হয় ভাই? যেই ভেরিয়েবলটা তুমি ইউজ করতেছো, মানে যেই ডেটা টাইপের ভেরিয়েবলটা তুমি চেঞ্জ করতে চাচ্ছ, সেই ভেরিয়েবলটার সামনে ওই জাস্ট ওই ডেটা টাইপটা উল্লেখ করলেই হয়ে যাবে। এবং এই জিনিসটাকেই মেইনলি বলা হয় হচ্ছে ভাইয়া টাইপ কাস্টিং। এই জিনিসটাকেই মেইনলি কি বলা হয় ভাই? টাইপ কাস্টিং বলে। এই জিনিসটা একটু তোমরা মাথায় রেখো, পরীক্ষার হলে আসতে পারে।
যে ভাই তুমি সাম সবকিছু ঠিক রাখছো বাট টাইপ কাস্টিং তুমি করলে না, পরীক্ষা হলে কিন্তু স্যারেরা একটা নাম্বার কেটে দিতে পারে ভাইয়া। বুঝাইতে পারছি? আর টাইপ কাস্টিং কেমনে করে, যেই ভেরিয়েবলটা তুমি ডেটা টাইপ চেঞ্জ করতে চাচ্ছ তার সামনে তুমি জাস্ট মানে ওই ডেটা টাইপটা লিখলেই হয়ে যাবে, যে ডেটা টাইপ তুমি চাও। আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো ভাই, নো ডাউট, তাই না ভাইয়া? আচ্ছা, জান্নাতুল মাওয়া লেখছে লেট হয়ে গেলাম, আজকে ক্লাস ছিল জানতামই না, অনেক গিল্ট ফিল হচ্ছে। প্যারা নাই ভাইয়া, একটু পর আমি লাইভটা রেকর্ড দিয়ে দিব, একটু কষ্ট করে দেখে নিবা, বুঝাইতে পারছি? নাহলে কিন্তু বিপদ আছে। সো ভাই এই যে তুমি 3 দিয়ে ভাগ করে এভারেজ বের করলা, এখন কি করবা? প্রিন্ট করবা। সো প্রিন্ট করবা কি ভাই? দা অ্যাভারেজ ইজ পার্সেন্ট ডি নাকি পার্সেন্ট এফ? অবশ্যই এভারেজটা কোন ডেটা টাইপের ছিল ভাই? এভারেজটা ছিল হচ্ছে ভাই ফ্লোট ডেটা টাইপ। আর ফ্লোট ডেটা টাইপের ফরম্যাট স্পেসিফায়ার কি ভাইয়া? পার্সেন্ট এফ। তো ভাই পার্সেন্ট এফ দেওয়ার পর এখন আমি কি করব? আমাদের এভারেজটা প্রিন্ট করে দিব। এখন আমি কি করে দিব ভাই? এভারেজটা প্রিন্ট করে দিব। সো তুমি যদি একটুখানি প্রিন্ট করো, তোমাকে ফার্স্টেই চাবে 3টা নাম্বার, দেখো ইন্টার দ্য নাম্বারস, 3টা নাম্বার চাইছে। সো আমরা ধরো 6 7 8 দিলাম। সো 6 7 8 এদের যদি তুমি অ্যাভারেজ বের করো, তুমি চেক করে দেখবা যে সেটার রেজাল্ট আসবে 7। কারণ 6 7 8 কে যোগ করলে যেটা আসে সেটা হচ্ছে 21 যোগফলটা, আর তাকে যদি তুমি 3 দিয়ে ভাগ করো তাহলে আসবে 7। এবার যদি তুমি আরেকটু ক্যালকুলেট করো, ধরো যে তুমি 3টা চাচ্ছ 9 4 6, এই 3টা চাচ্ছ। এখন যদি তুমি অ্যাভারেজ বের করো দেখবা যে আসবে হচ্ছে 6.3, 6টা 3, যেহেতু আমরা পয়েন্টের মানে পর কত ঘর দিব সেটা বলি নাই, সো এই জন্য 6টা ঘর চাইছে। সো পয়েন্টের পর যদি আমি চাই যে 3 ঘর দিব তাহলে এখানে 0.3 দিব আর কি। 0.3 দিলে 3টা ঘর প্রিন্ট হবে জাস্ট। ধরো একটু পরে যদি আমি প্রিন্ট করি, দেখো 9 4 5, দেখো 6 আসছে, দেখো 3টা ঘর মাত্র প্রিন্ট হয়েছে, দেখছো পয়েন্টের পর 6.000। ঠিক আছে, খুবই সোজা, খুবই ইজি ভাই। আমি তোমারে কেমনে কি দেখাইলাম ভাই? এখন আমি তোমাকে দেখালাম যে কিভাবে আসলে আমাদের 3টা সংখ্যার গড় বের করে। আমি তোমাকে এখন কি দেখাইলাম? কিভাবে আসলে 3টা সংখ্যার গড় বের করে। প্রথমে কি দেখাইছিলাম ভাইয়া? বৃত্তের ক্ষেত্রফল কিভাবে বের করে। আর এখন দেখাইলাম কি ভাইয়া? কিভাবে আসলে 3টা সংখ্যার গড় বের করে। এগুলো আমি কমেন্ট আউট করে দিচ্ছি, তোমার কাজ হবে কমেন্টগুলা সরায়া নিজে চেক করা যে আসলে ঠিকঠাক আছে কিনা ভাইয়া। কমেন্টগুলা এই যে স্ল্যাশ এন মানে স্ল্যাশ স্টার আর স্টার স্ল্যাশ এগুলো সরায়া তুমি হচ্ছে এই জিনিসগুলা নিজে হচ্ছে নিয়ে নিবা, মানে যখন আমি তোমাকে ফাইলগুলা প্রোভাইড করব তখন নিয়ে নিবা। এটা হচ্ছে প্রবলেম 2, 3টা সংখ্যার গড়। আর উপরেরটা ছিল কি ভাইয়া? প্রবলেম 1, যেটা ছিল হচ্ছে ভাই বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়। সো 2টা প্রবলেম হয়ে গেল। চলো ভাই আজকে আমরা আরো 2টা প্রবলেম সলভ করার চেষ্টা করি। চলো ভাইয়া আমরা আজকে আরো 2টা প্রবলেম সলভ করার চেষ্টা করি। সো ভাই আমাদের টাইপ কাস্টিংও বুঝে ফেললাম, আমরা ফ্লোচার্টের কনসেপ্টও বুঝে ফেললাম। এইবার যে নতুন প্রবলেমটা আমি নিয়ে এসেছি ভাইয়া সেটা হচ্ছে সেলসিয়াস থেকে ফারেনহাইটে যাওয়ার কনসেপ্ট। সেটা কি ভাইয়া? সেলসিয়াস থেকে ফারেনহাইটে যাওয়ার কনসেপ্ট। এখন দেখো আমরা তো ফর্মুলা জানি, ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে সি ডিভাইডেড বাই 5 ইকুয়ালস টু এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 9। এই ফর্মুলা জানিস না এমন পাবলিক খুঁজে পাওয়া খুব কম ভাই, এমন পাবলিক আসলে খুঁজে পাওয়া যায় না যে ভাই সি ডিভাইডেড বাই 5 ইকুয়ালস টু এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 9। এই সূত্রটা সবাই জানি, সেলসিয়াস থেকে ফারেনহাইটে যাওয়ার সূত্র। এখান থেকে যদি আমি ফারেনহাইট বের করতে চাই অর্থাৎ এফ এর ভ্যালুটা বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? 9 এর সাথে 6 গুণ দিতে হবে, সি গুণ দিতে হবে, আর তাকে 5 দিয়ে ভাগ করতে হবে, আর এফ মাইনাস 32 হয়ে যাবে। সো ফাইনালি এফ এর যে ভ্যালুটা আসবে তুমি পাবা সেটা হবে হচ্ছে 9c ডিভাইডেড বাই 5 প্লাস 32। এফ এর যে ফর্মুলাটা তুমি পাবা সেটা কি ভাইয়া? 9c ডিভাইডেড বাই 5 প্লাস 32। সো ভাই আমরা ডিরেক্ট এই ফর্মুলার মাধ্যমেই কিন্তু রেজাল্টটা বের করে ফেলতে পারি। ফর্মুলাটা কি ভাইয়া? f is equals to 9c plus 32। f is equals to 9c plus 32। এখন যদি আমি একটু এই জিনিসটার অ্যালগোরিদম দেখি, এখন যদি একটু আমি ভাইয়া এই জিনিসটার অ্যালগোরিদম দেখি তাহলে তুমি আরো একটু ভালো মতো বুঝতে পারবা। ফার্স্টেই আমাদের কি করতে হবে ভাইয়া? ফার্স্টেই আমাদের প্রোগ্রামটা শুরু করতে হবে। ফার্স্টে এটা যে কোনো ওয়েতে যে কোনো অ্যালগোরিদমের জন্য ভাইয়া ফার্স্টেই আমাদের প্রোগ্রামটা স্টার্ট করতে হবে।
প্রোগ্রাম স্টার্ট করার পর আমাদের সি এর ভ্যালুটা নিতে হবে, অর্থাৎ সেলসিয়াসে যে ভ্যালুটা আমরা দরকার, যেটাকে আমরা ফারেনহাইটে কনভার্ট করব, ইউজারের কাছ থেকে সেই সি এর ভ্যালুটা আমাদের নিতে হবে। আর ওই সি এর ভ্যালুটা হতে পারে ফ্লোট, মানে অবশ্যই ফ্লোট হবে, কারণ তুমি পয়েন্টও নিতে পারো, ইউজার পয়েন্টও দিতে পারে। সো ওই সি এর ভ্যালু দিয়ে আমরা কি করব ভাই, আমরা f ইজ ইকুয়ালস টু 9c ডিভাইডেড বাই 5 প্লাস 32 এর মাধ্যমে f এর ভ্যালুটা নির্ণয় করব। একবার যখন f এর ভ্যালুটা নির্ণয় হয়ে যাবে তখন আমরা আমাদের, আচ্ছা এখানে অ্যাভারেজ হবে না, এখানে হবে হচ্ছে f এর ভ্যালুটা প্রদর্শন করব, তাই না ভাই? যে f এর ভ্যালুটা আমরা বের করছি ফারেনহাইটের ভ্যালুটা, সেইটা আমরা প্রদর্শন করব। যখন প্রদর্শন হয়ে যাবে লাস্টে যায় আমরা আমাদের প্রোগ্রামটা শেষ করে ফেলবো। সিম্পল, ইজি। আমি যদি আরেকবার সামারি দেই, প্রথমে আমাদের প্রোগ্রামটা স্টার্ট করতে হবে, দেন আমাদের সি এর ভ্যালুটা গ্রহণ করতে হবে, এরপরে যে হচ্ছে ভাই আমাদের এফ এর ভ্যালুটা সূত্রের মাধ্যমে নির্ণয় করতে হবে, দেন এফ এর ভ্যালুর মানটা প্রদর্শন করতে হবে, দেন প্রবলেমটা শেষ করতে হবে। খুবই সোজা, খুবই ইজি, একদম বৃত্তের ক্ষেত্রফল বের করার মতো যে প্রোগ্রামটা আর কি। সো ফার্স্টে কি করতে হবে ভাই, প্রোগ্রাম স্টার্ট, ফ্লো চার্টের মাধ্যমে দেখাচ্ছি এখন। প্রোগ্রাম স্টার্ট করার পর সি এর ভ্যালুটা গ্রহণ করব, সি এর মান গ্রহণ করা হয়ে গেল। তারপরে ভাই এফ ইজ ইকুয়ালস টু 9c ডিভাইডেড বাই 5 প্লাস 32, এই ফর্মুলার মাধ্যমে আমরা এফ এর ভ্যালু নির্ণয় করব। এফ এর ভ্যালু নির্ণয় করার পর আমরা এফ এর মানটা কি করে দিব ভাইয়া, প্রদর্শন করে দিব। এফ এর ভ্যালুটা কি করে দিব ভাই, প্রদর্শন করে দিব। আর এফ এর ভ্যালু প্রদর্শন করার পরে আমরা প্রবলেমটা আমাদের শেষ করে ফেলবো। খুবই সোজা, খুবই ইজি। চলো ভাই আমরা একটু কম্পাইলারে চলে যাই, মানে কোড ব্লকসে আর কি। কোড ব্লকসে যাই, আমাদের প্রবলেম নাম্বার 3 স্টার্ট করি। আমাদের প্রবলেম নাম্বার 3 স্টার্ট করি। ইন্টিজার মেইন দিয়ে আমরা হচ্ছে আমাদের প্রবলেম নাম্বার 3 স্টার্ট করব, যেখানে আমরা কি করব ভাই, ফার্স্টে এই একটা ভেরিয়েবল নিব সি, যেটা তাই না ভাই, এবং সেটা হতে পারে ফ্লোট, তাই না, সেটা অবশ্যই হইতে হবে ফ্লোট। আর আমরা এফ এর ভ্যালুটা যেহেতু প্রদর্শন করব, সো আমাদের কাছে দুইটাই ভেরিয়েবল থাকবে, একটা হচ্ছে সি এবং আর একটা হচ্ছে এফ। একটু আগে আমরা প্রবলেমে সেটা দেখলাম। এরপর আমি ইউজারের কাছ থেকে ইনপুট হিসাবে নিব হচ্ছে, আমি আগে ইউজারকে বলবো যে এন্টার দ্য সেলসিয়াস ভ্যালু, এন্টার দ্য সেলসিয়াস ভ্যালু, মানে ইউজারকে আগে বলতেছি যে ভাই তুমি আগে আমাকে একটা সেলসিয়াস মান দাও। তখন ইউজার আমাকে কি করবে, একটা সেলসিয়াস ভ্যালু দিবে পার্সেন্ট এফ দিয়ে, একটা সেলসিয়াস ভ্যালু দিবে, সেটা হচ্ছে ভাই পার্সেন্ট এফ দিয়ে, কারণ আমাদের এটা ফ্লোট, তাই না ভাইয়া? এরপর আমরা যে ফর্মুলাটা ইউজ করব সেটা কি ভাই, f ইজ ইকুয়ালস টু 9c, 9 এর সাথে c গুণ দিতে হবে, এরপর তারে 5 দিয়ে ভাগ করতে হবে। 9 এর সাথে c গুণ দিতে হবে, এরপর তারে কত দিয়ে ভাগ দিতে হবে ভাই, 5 দিয়ে ভাগ করতে হবে। আর ফাইনালি 32টা কি করে দিতে হবে ভাই, যোগ করতে হবে। ফাইনালি 32টা কি করতে হবে ভাইয়া, যোগ করতে হবে। এফ এর ভ্যালু বের হয়ে যাওয়ার পরে তুমি কি করবা ভাই, এই এফ এর ভ্যালুটা প্রদর্শন করে দিবা, অর্থাৎ দা ইকুইভ্যালেন্ট, ইকুইভ্যালেন্ট মানে হচ্ছে সমান, ইকুইভ্যালেন্ট ফারেনহাইট, ফারেনহাইট ভ্যালু ইজ পার্সেন্ট এফ, মানে আমরা বলতেছি যে এই যে সেলসিয়াসটা তুমি দিছো তার ইকুইভ্যালেন্ট ফারেনহাইট ভ্যালু হচ্ছে পার্সেন্ট এফ, যেখানে আমরা লিখবো হচ্ছে ক্যাপিটাল এফ। সো এই কাজটা করার পরে তুমি যদি একটুখানি রান করো, এই কাজটা করার পরে তুমি যদি একটুখানি রান করো ভাইয়া, তাহলে তুমি ইজিলি বুঝে যাবে ব্যাপারটা। একটু যদি তুমি রান করে দেখো, দেখো তোমাকে বলতেছে ইন্টার দ্য সেলসিয়াস ভ্যালু, মানে হচ্ছে ভাই সেলসিয়াসের ভ্যালুটা চাইছে। সো ধরো আমি 45 ডিগ্রি সেলসিয়াস দিলাম, মানে 32 দিলাম, ঠিক আছে। আমি কত দিব ভাই, 32 দিলাম ধরো, ঠিক আছে। সরি 45 মানে 45 দিলাম ধরো। সো সেলসিয়াসের ভ্যালুটা দেওয়ার পর আমি যদি এখন রান করি, দেখো কত দিবে, ইকুইভ্যালেন্ট ফারেনহাইট ভ্যালু ইজ 113, মানে 113 ডিগ্রি। মানে সেলসিয়াসে যেটা 45 ডিগ্রি, সেটা ফারেনহাইটে কত ডিগ্রি ভাই, 113 ডিগ্রি। বোঝাইতে পারছি? খুবই সোজা। এবার যদি আমি আরেকবার তোমারে রান করে দেখাই, আরেকবার তোমাকে রান করে দেখাই যে ভাই এখন যদি ধরো যে আমি -40 নিই, -40 নেই, দেখবা যে সেম রেজাল্ট আসবে। কারণ আমরা জানি যে ভাই সেলসিয়াসে এবং ফারেনহাইটে কোন টেম্পারেচারে সমান তাপমাত্রা দিবে, সেটা হচ্ছে -40। সেলসিয়াসে এবং ফারেনহাইটে কোন তাপমাত্রায় সমান টেম্পারেচার দিবে ভাই, সেটা হচ্ছে -40। দেখো দুইটা সেম চলে আসছে। তার মানে নিশ্চয়ই তোমাকে আমি বুঝাইতে পারলাম যে ভাই যদি আমাকে কখনো সেলসিয়াস থেকে ফারেনহাইটে যাইতে বলে, তাহলে আমি ফার্স্টে সেলসিয়াসটা ইনপুট হিসাবে নিব, দেন ফর্মুলা অ্যাপ্লাই করব, এরপরে যা প্রিন্ট করে দিব। খুবই সোজা।
এখন যদি ভাই ফারেনহাইট দেওয়া থাকতো, সেলসিয়াস বের করতে বলতো, একই রকম কনসেপ্ট, একই রকম কাহিনী, নিশ্চয়ই আর এটা বলতে হবে না, তুমি বুঝছো। আচ্ছা, সেরা। আচ্ছা, থ্যাংক ইউ সাদিদ, সেরা। আচ্ছা, ইরফান বলছে ভাই মোবাইলে প্রোগ্রাম ফাইলগুলা কিভাবে ওপেন করব। আচ্ছা, তোমাকে যে ভাইয়া বলছিলাম যে মোবাইল সি নামক একটা অ্যাপ ডাউনলোড করতে, তুমি কি সেটা ডাউনলোড করছিলা? তারপরে ওইটা ডাউনলোড করার পর তুমি আমার এই যে ফাইলগুলা যেগুলো পোস্টে দিব, সেই ফাইলগুলা তুমি হচ্ছে ফার্স্টে ডাউনলোড করে নিবা। তুমি মোবাইলে ওই অ্যাপটা ইনস্টল করার পর আমি যে পোস্টে তোমাকে যে ফাইলগুলা দিব সেগুলা ইনস্টল করবা। ইনস্টল করার পরে তুমি ওপেন উইথ মোবাইল সি দিয়া রান করবা। সো তখন দেখবা যে মোবাইল সিতে আইসা পড়ছে। বোঝাইতে পারছি? এভাবে তুমি মোবাইলে হচ্ছে প্রোগ্রামগুলা ওপেন করতে পারবা। এরপরে তুমি তোমার নিজের মতো এডিট টেডিট কইরা তুমি রান করে চেক করবা, বা তুমি নিজের মতো এডিট টেডিট করে ক্যালকুলেট করবা, সেটা তোমার উপরে আসলে ভাইয়া। বোঝাইতে পারছি নিশ্চয়ই? সো আজকে আমরা তাহলে কয়টা প্রবলেম দেখলাম? আজকে আমরা অলরেডি 3টা প্রবলেম দেখে ফেলছি ভাই। প্রথম প্রবলেমটা ছিল হচ্ছে ভাই বৃত্তের ক্ষেত্রফল বের করার ফর্মুলা, যেটা খুব ইজিলি আমরা করে ফেলছি। তারপরের প্রবলেমটা ছিল হচ্ছে ভাই অ্যাভারেজ বের করার ম্যাথ, মানে কনসেপ্ট, সেটাও আমরা ইজিলি করলাম, 3টা সংখ্যা যোগ করলাম, দেন 3 দিয়ে ভাগ করলাম। এবং এই প্রবলেম 2তে আমরা যে নতুন কনসেপ্ট শিখছি সেটা হচ্ছে ভাই টাইপ কাস্টিং। সেটা কি ভাইয়া? টাইপ কাস্টিং। এরপর আমরা ইন্টিজার মেইনে, মানে আমরা এখন তারপরে লাস্টে যে প্রবলেমটা দেখলাম সেটা হচ্ছে সেলসিয়াস থেকে কিভাবে আমরা ফারেনহাইটে নিয়ে যাইতে পারি। আমরা সেলসিয়াস থেকে কিভাবে ফারেনহাইটে নিয়ে যেতে পারি। সো যেহেতু আমাদের 3টা প্রবলেম সলভ হয়েছে, এখন আমরা মোটামুটি 1 মিনিট ব্রেক নিয়ে একটা অ্যানাউন্সমেন্ট করব। অ্যানাউন্সমেন্টটা হচ্ছে যে এই কোর্সটা শেষ হওয়ার পরে, এই প্রবলেমের কোর্সটা শেষ হওয়ার পরে আমরা একটা এক্সাম নিব। সেই এক্সামটা হবে সবার জন্য উন্মুক্ত। আমি ইউটিউবে ঢাকা বোর্ড 2017, মানে আমাদের আইসিটিতে 2017 থেকে 2019 পর্যন্ত যতগুলা প্রশ্ন আসছে প্রোগ্রামিং এর এই চ্যাপ্টার থেকে, সবগুলো আমি সলভ করে আস্তে আস্তে আপলোড দিচ্ছি, তোমাদের গ্রুপেও দিয়ে দিব, সবাইকে দিয়ে দিব। সো এই প্রবলেমগুলা তুমি একটু কষ্ট করে সলভ করবা। বোর্ড আইসিটিতে কি করছি ভাইয়া, 2017 থেকে 19 পর্যন্ত যতগুলা প্রবলেম আছে প্রোগ্রামিং এর এই চ্যাপ্টারটাতে, সবগুলো আমি সিরিয়াল বাই সিরিয়াল দিতে আসি। আমরা অলরেডি 2টা ভিডিও পাবলিশ করে ফেলছি, একটা হচ্ছে ঢাকা বোর্ডের আর একটা হচ্ছে যশোর বোর্ড 2019 সালের। তো একটু কষ্ট করে তুমি ওই ক্লাসগুলা করবা ইউটিউব থেকে, দেন ওইগুলার উপর বেস করে আমরা মোস্ট প্রবাবলি আগামী মাসের শুরুতেই একটা এক্সাম নিব, এবং ওই এক্সামে যে ফার্স্ট হবে তারে ভাইয়া একটা প্রাইজ দেওয়া হবে। বোঝাইতে পারছি? সো ভাই এটা আসলে মেইন গ্রুপে হবে। সো যাই হোক, আমরা ভাই 3টা প্রবলেম যেহেতু সলভ করে ফেললাম, এবার চলো আমাদের পরবর্তী কনসেপ্টে চলে যাই। এবার চলো ভাইয়া আমরা আমাদের পরবর্তী কনসেপ্টে চলে যাই। সো এই প্রবলেমগুলো সলভ করার পরে এখন আমাদের লাস্টে যেই কাজটা করতে হবে, লাস্টে এই আজকের ক্লাসের লাস্ট যে টপিকটা, সেটা হচ্ছে ভাই স্কোয়ার রুট, পাওয়ার, আপার কেস, লোয়ার কেস নির্ণয়ের প্রোগ্রাম। স্কোয়ার রুট, পাওয়ার, আপার কেস, লোয়ার কেস নির্ণয়ের প্রোগ্রাম। অর্থাৎ এখন আমাদের স্কোয়ার রুট বের করতে হবে, মানে বর্গমূল আর কি। তারপরে পাওয়ার বের করতে হবে কোন একটা সংখ্যার। দেন হচ্ছে আপার কেস, মানে একটা ছোট হাতের অক্ষর থাকলে তারে কিভাবে বড় হাতের অক্ষরে নিয়ে যাও সেটা হচ্ছে আমাদের চেক করে দেখাইতে হবে। আবার একটা ছোট হাতের অক্ষর থাকলে, মানে একটা বড় হাতের অক্ষর থাকলে সেইটাকে কিভাবে ছোট হাতের অক্ষরে নিয়ে যাওয়া যায় সেইটাও আমাদের চেক করে দেখাইতে হবে। লাস্ট প্রোগ্রাম এটা হচ্ছে ভাইয়া। আচ্ছা ভাইয়া, সামিহাত বলছে ভাই টাইপ কাস্টিংটা ক্লিয়ার না। আচ্ছা, আমরা ক্লাস শেষ করার পর টাইপ কাস্টিংটা আবার একটু বুঝাবো। চলো এই প্রবলেমটা আমরা স্টার্ট করি ভাই। এই প্রবলেমের কোনো অ্যালগরিদম নাই, কোনো ফ্লোচার্ট নাই, যাই তো জাস্ট তোমাকে দেখাইতে বলছে বর্গমূল, পাওয়ার, আপার কেস, লোয়ার কেস কিভাবে বের করে। সো চলো আমরা সরাসরি কোডে চলে যাই। এই কোডটা অলরেডি কিছুটা আমি করে রেখে দিছি তোমাদের জন্য, আমি জাস্ট একটু দেখাবো তোমাদের। অলরেডি অনেকটা মানে পুরোটুকু করে রেখে দিছি, জাস্ট একটু তোমাদের এখন বুঝাবো। খেয়াল করো, আমাদের জানি কি কি কাজ করতে বলছে, 4টা কাজ করতে বলছে। ফার্স্টে বের করতে বলছে ভাই স্কোয়ার রুট, মানে বর্গমূল। দ্বিতীয় নাম্বারে বের করতে বলছে কি ভাই, দ্বিতীয় নাম্বারে আমাদের বের করতে বলছে পাওয়ার, বা হচ্ছে কোনো একটা সংখ্যাকে স্কোয়ার বা কিউব এভাবে কিভাবে করা যায় সেইটা। 3 নাম্বার ফর্মুলাতে বা 3 নাম্বার কনসেপ্টে আমাদের বের করতে বলছে যে একটা ছোট হাতের অক্ষরকে বড় হাতের অক্ষরে নিয়ে যাওয়ার কাজ। আর 4 নাম্বারে যেটা কাজ করতে বলছে সেটা হচ্ছে একটা বড় হাতের অক্ষরকে ছোট হাতের অক্ষরে নিয়ে যাওয়ার কাজ। সো আমাদের বেসিক্যালি 4টা কাজ করতে হবে, এবং এই 4টা কাজের জন্য আমরা 4টা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। 4টা কাজের জন্য আমরা কয়টা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি ভাই? 4টা। কারণ পাওয়ারের জন্য আমরা যেই
ভেরিয়েবলটা নিব সেটা হচ্ছে ইন্টিজার টাইপের হবে বা পূর্ণ সংখ্যার হবে। পাওয়ারের জন্য আমরা যে ভেরিয়েবলটা নিব সেটা কিরকম হবে ভাই? পূর্ণ সংখ্যার হবে। আর ক্যারেক্টার বা মানে অক্ষরের জন্য আমরা যে দুইটা ভেরিয়েবল নিব, একটা বড় হাতের জন্য আর আরেকটা ছোট হাতের জন্য, সেই দুইটা হচ্ছে ch1 ch2 হিসাবে আমরা দুইটা ক্যারেক্টার নিলাম। এরপর বর্গমূল বের করার জন্য বুঝতেই পারতেছো যে ভাই বর্গমূল ভগ্নাংশও হইতে পারে। সো এই জন্য আমরা ফ্লোট হিসাবে নাম ভেরিয়েবলটা নিলাম, মানে নাম হচ্ছে একটা ভেরিয়েবল, সেটা ফ্লোট ডেটা টাইপের এরকম ভেরিয়েবল নিলাম। দেন এই চারটা ভেরিয়েবলকে আমি স্ক্যানএফ এর মাধ্যমে ইনপুট হিসাবে নিলাম, যেখানে এর জন্য আমাদের যে ফরম্যাট স্পেসিফায়ারটা ইউজ করতে হবে সেটা হচ্ছে %d, কারণ হচ্ছে এ হচ্ছে ইন্টিজার ডেটা টাইপ। এরপর ch1 ch2 এই দুইটা ডেটা টাইপের জন্য আমাদের যেই ভেরিয়েবলটা মানে যে ফরম্যাট স্পেসিফায়ারটা নিতে হবে সেটা হচ্ছে %c। এর কারণ কি ভাই? এটা হচ্ছে ক্যারেক্টার ডেটা টাইপের। আর নাম মানে নাম ভেরিয়েবলটার জন্য যেই ডেটা টাইপটা মানে ফরম্যাট স্পেসিফায়ারটা নিতে হবে সেটা হচ্ছে %f। এর কারণ হচ্ছে নাম হচ্ছে ফ্লোট ডেটা টাইপ। নাম কেমন ডেটা টাইপ ভাই? ফ্লোট ডেটা টাইপ। এখন তিনটার তো কাজ শেষ। এবার আমি কি করব জানেন? এবার হচ্ছে ভাই আমি আমাদের যে ক্যালকুলেশন গুলো সেগুলো স্টার্ট করব। সো প্রথমেই আমরা যে কাজটা করছি, আমরা এই যে আমাদের ch1 এটা হবে একটা ছোট হাতের অক্ষর, সেটাকে আমরা টু আপার এই ফাংশনের মাধ্যমে, ফাংশনটা কি ভাই? টু আপার। এই টু আপার হচ্ছে একটা ছোট হাতের অক্ষরকে বড় হাতের অক্ষরে ট্রান্সফর্ম করে ফেলে। টু আপার ফাংশনটা কি করে ভাই? টু আপার ফাংশনটা হচ্ছে একটা ছোট হাতের অক্ষরকে বড় হাতে ট্রান্সফর্ম করে ফেলে। এবং এই টু আপার এবং টু লোয়ার ফাংশনটা আসলে stdio হেডার ফাইলে নাই। এই টু আপার টু লোয়ার এই দুইটা ফাংশন হচ্ছে আসলে আরেকটা হেডার ফাইলে আছে যার নাম হচ্ছে ctype.h। ctype.h। তাহলে ভাই আজকে আমরা তিনটা মোটা দাগে হেডার ফাইল শিখলাম। একটা হচ্ছে stdio, ctype এবং math, এই তিনটা হেডার ফাইল শিখলাম। তো ctype.h এই ডেটা টাইপের মানে এই হেডার ফাইলের ভিতরে আসলে কি থাকবে ভাই? এই টু আপার আর টু লোয়ার ফাংশন দুইটা থাকবে। সো আমরা টু আপার যেটা হচ্ছে আমরা ছোট হাতের অক্ষরকে বড় হাতের করার জন্য টু আপার লিখছি, যেটাকে আমরা অ্যান্সার 1 হিসেবে ডিক্লেয়ার করছি। আর ch2 হচ্ছে টু লোয়ার, যেটাকে আমরা বড় হাতের অক্ষরকে ছোট হাতের অক্ষরে কনভার্ট করে অ্যান্সার 2 তে স্টোর করছি। আর এই অ্যান্সার এই দুইটা কাজ করার পর আমি কি করছি, আমাদের যে এ সংখ্যাটা ছিল তাকে পাওয়ার করছি আরেকটা ফাংশনের মাধ্যমে, যেটা হচ্ছে POW, পাও। পাও ফাংশনের মাধ্যমে আসলে যে কোনো একটা সংখ্যার পাওয়ার করা হয়। পাও ফাংশনের মাধ্যমে কি করা হয় ভাই? যে কোনো একটা সংখ্যার পাওয়ার করা হয়। এবং এই পাও ফাংশনটা math.h এর মাধ্যমে আছে। পাওয়ার ফাংশনটা math.h এর ভিতরে আছে। তো পাওয়ার কাজ শেষ, আমরা জাস্ট পাওয়ার করে দিলাম math.h এর মাধ্যমে। এবার আমরা হচ্ছে প্রিন্ট করব। আর স্কোয়ার রুটটা হচ্ছে ভাই একটা ফাংশন, সেইটা হচ্ছে কি ভাইয়া? সেটা হচ্ছে বর্গমূল নির্ণয়ের ফাংশন। বুঝাইতে পারছি? এবার খেয়াল করো, আমি ফার্স্টেই দেখো পাওয়ার প্রিন্ট করতে চাচ্ছি। দেখো প্রিন্টএফে লিখছি দ্য পাওয়ার অফ %d ইজ p, মানে হচ্ছে আমরা p প্রিন্ট করতে চাচ্ছি পাওয়ার হিসেবে। এরপর আমরা আপার কেসের জন্য অ্যান্সার 1 প্রিন্ট করতেছি, কারণ আমরা অ্যান্সার 1 এর ভিতরেই তো 2 আপার লিখছি, তাই না ভাইয়া? আর লোয়ার কেসের জন্য বা ছোট হাতের অক্ষরের জন্য আমরা অ্যান্সার 2 প্রিন্ট করতেছি। আর স্কোয়ার রুটের জন্য আমরা যে ফাংশনটা ইউজ করব সেটা হচ্ছে sqrt, মনে থাকবে? স্কোয়ার রুটের জন্য আমরা যে ফাংশনটা ব্যবহার করব সেটাকে কি বলবো ভাইয়া? sqrt। এটা হচ্ছে ভাই আমাদের স্কোয়ার রুট বা বর্গমূল বের করার ফাংশন। এইবার যদি তোমাকে আমি একটু রান করে দেখাই ব্যাপারটা কিরকম হয়, তাহলে তুমি আরো ভালো মতো বুঝতে পারবা। তো ফার্স্টে যেটা আমার কাছ থেকে চাচ্ছে সেটা হচ্ছে চারটা সংখ্যা, মানে ফার্স্টে আমাদের চাচ্ছে একটা ইন্টিজার নাম্বার, কারণ আমরা ফার্স্টে হচ্ছে ইন্টিজার ডেটা টাইপ হচ্ছে ডিক্লেয়ার করছিলাম। তুমি যদি একটু মনোযোগ দিয়ে দেখো, এই যে ইন্টিজার ডেটা টাইপ ফার্স্টে নিব, তারপরে দুইটা অক্ষর নিব। প্রথম অক্ষরটা হবে হচ্ছে ছোট হাতের, পরের অক্ষরটা হবে বড় হাতের, তাই না? কারণ আমরা ছোট হাতের অক্ষরটাকেই তো বড় করতে চাচ্ছি। তাহলে প্রথম অক্ষরটা হবে হচ্ছে ছোট হাতের, পরের অক্ষরটা হবে হচ্ছে ভাই বড় হাতের। সো আমরা প্রথম অক্ষরটা নিলাম এ স্মল লেটারে, পরের অক্ষরটা নিলাম বি ক্যাপিটাল লেটারে। এরপর আমাদের একটা নাম্বার নিতে হবে ফ্লোট টাইপের। সো ফ্লোট টাইপের একটা নাম্বার ধরো 8.7, সরি 9 নিলাম, 9 নিলাম, ঠিক আছে? ফ্লোট টাইপের একটা নাম্বার। এখন যদি তুমি রান করো, দেখবা যে তোমার আউটপুট হিসাবে কি কি আসবে। প্রথমে দিবে যে দ্য পাওয়ার অফ 5 ইজ 25, কারণ তুমি স্কোয়ার করতেছিলে। এই যে দেখো এ কমা কি লিখছো ভাই? তুমি 2 লিখছো, অর্থাৎ এ কে তুমি স্কোয়ার করতে চাচ্ছ। যদি তুমি কিউব করতে চাইলা তাহলে লিখতা এ কমা 3।
মানে a কে 3 দিয়ে কিউব করবা, মানে 3 দিয়ে পাওয়ার করবা। আর এর যদি তুমি পাওয়ার 4 করতে চাইতা তাহলে a, 4 লিখতে। বুঝাইতে পারছি? এবং এটা কিন্তু অবশ্যই ইন্টিজার ডেটা টাইপের হইতে হবে। এটা কোন ডেটা টাইপের হইতে হবে? ইন্টিজার ডেটা টাইপের হইতে হবে। সো ভাই বুঝছি যে ভাই ফার্স্টে কি করতে হবে? পাওয়ার করার জন্য আমরা 5 কে স্কয়ার করে দিলে আমাদের 25 আসলো। এরপরে দেখো আপার কেস কিভাবে আসে দেখো, এই যে স্মল লেটারে a যেটা ছিল সেটাকে আমরা আপার কেস ফাংশনের মাধ্যমে ক্যাপিটাল a তে কনভার্ট করে ফেললাম। আর লোয়ার কেস ফাংশনের মাধ্যমে আমরা কি করলাম? বড় হাতের যে অক্ষরটা b ছিল সেটাকে আমরা ছোট হাতের অক্ষরে কনভার্ট করলাম। আর স্কোয়ার রুটের জন্য আমরা 9 কে স্কোয়ার রুট মানে বর্গমূল করলে কি আসবে? 9 এর রুট করলে আসবে হচ্ছে ভাইয়া 3। আমরা সেটা এসকিউআরটি এই ফাংশনটার মাধ্যমে আমরা সেটাকে ভাই স্কোয়ার রুট করে দিলাম। এখন একটা কথা বলে রাখা ভালো, এই এসকিউআরটি আর এই যে পাও, এই দুইটা ফাংশন math.h নামক হেডার ফাইলের ভিতর থাকবে। তাহলে তোমাকে যদি এমসিকিউতে আসে যে ভাই এই এসকিউআরটি ফাংশনটি কোন হেডার ফাইলের মধ্যে থাকবে, উত্তরটা হচ্ছে ভাই math.h হেডার ফাইলের মধ্যে থাকবে। আর হইলো ভাই তুমি যদি টু আপার বা টু লোয়ার ফাংশন মানে ইউজ করতে চাও তাহলে তোমার যেই হেডার ফাইলটা ডিক্লেয়ার করতে হবে সেটা হচ্ছে সি টাইপ ডট এইচ। সেটা কি ভাই? সি টাইপ ডট এইচ। এখন নিশ্চয়ই তাহলে তুমি বুঝতে পারলা যে ভাই আমাদের টু আপার বা টু লোয়ার ফাংশন কি করতেছে, সেটা কি করতেছে যে টু আপার করতেছে ভাই একটা ছোট হাতের অক্ষরকে বড় হাতে কনভার্ট করতেছে, আর টু লোয়ার কি করতেছে ভাই একটা বড় হাতের অক্ষরকে ছোট হাতে কনভার্ট করতেছে। আর পাওয়ার ফাংশনটা কি করতেছে? 5 এর পাওয়ার করে দিচ্ছে, আর স্কোয়ার রুট কি করে দিচ্ছে ভাই? 9 এর বর্গমূল করে দিচ্ছে। সো এই চারটা ফাংশনের মাধ্যমে আমরা চার ধরনের কাজ করতে পারি। সো আমি যদি আরেকবার রিপিট করি, স্কোয়ার রুটের জন্য এসকিউআরটি, পাওয়ারের জন্য পিওডব্লিউ, আপার কেসের জন্য আপার টু আপার, লোয়ার কেসের জন্য টু লোয়ার। টু আপার আর টু লোয়ার কোন হেডার ফাইলে থাকবে ভাই? সি টাইপ হেডার ফাইলে। এসকিউআরটি আর পাওয়ার এই দুইটা কোন হেডার ফাইলে থাকবে ভাই? ম্যাথ ডট এইচ হেডার ফাইলে। আর ভাইয়া প্রিন্টএফ আর স্ক্যানএফ কোন হেডার ফাইলে থাকবে? এটা তো জানাশোনা কথা ভাই, stdio ডট এইচ হেডার ফাইলে থাকবে। সো এইটাই ছিল বেসিক্যালি আমাদের এই প্রবলেম নাম্বার 4 এর কনসেপ্ট। এটাই ছিল বেসিক্যালি আমাদের এই প্রবলেম নাম্বার 4 এর কনসেপ্ট। আশা করি তোমরা আজকের ক্লাসটা খুব ভালো মতো খুব ইজিলি বুঝতে পারছো। এবং ভাই চারটা প্রবলেম তোমারে দেখাইলাম আমি। প্রথম প্রবলেমটা কি ছিল? বৃত্তের ক্ষেত্রফল বের করার প্রবলেম। 2 নাম্বার প্রবলেমটা কি ছিল ভাই? তিনটা সংখ্যার গড় নির্ণয়ের প্রবলেম। 3 নাম্বার প্রবলেমটা ছিল হচ্ছে ভাইয়া আমাদের কি বলো এটারে সেন্টিগ্রেড থেকে ফারেনহাইটে বের করার প্রবলেম। আর 4 নাম্বার প্রবলেমটা ছিল হচ্ছে ভাইয়া স্কোয়ার রুট, পাওয়ার, আপার কেস, লোয়ার কেস নির্ণয়ের প্রবলেম। সো এই চারটা প্রবলেম আশা করি তুমি বাসাতে ভালো মতো প্র্যাকটিস করবা তোমার নিজের আয়ত্ত করার জন্য। এবং তুমি যদি প্র্যাকটিক্যালি দেখতে চাও নিজের মেশিন বা নিজের লোকাল যে মেশিনগুলো আছে যে মোবাইল কিংবা হচ্ছে ভাই ল্যাপটপ, এইগুলাতে হচ্ছে ভাই রান করে চেক করবা। বোঝাইতে পারছি? আর কারোর যদি মোবাইল ল্যাপটপ কিছুই না থাকে তাহলে এগুলো হাতে কলমে প্র্যাকটিস করবো ভাই। হাতে কলমে প্র্যাকটিস করাটাই বেস্ট তোমাদের এই লেভেলের জন্য। বোঝাইতে পারছি? সো আজকে হয়তো বা আমার রেজাল্ট দিবে। সো একটু কষ্ট করে সবাই আমার জন্য একটু ভাই দোয়া করিস যাতে ভাই রেজাল্টটা ভালো হয়। সো আজকে এ পর্যন্তই। ভালো থাকিস, সুস্থ থাকিস। আমাদের আগামীকালকের ক্লাসটা হচ্ছে মানে আমাদের আগামী ক্লাসটা হচ্ছে 20 তারিখ, তাই না ভাই? আমাদের আগামী ক্লাসটা কয় তারিখ ভাই? 20 তারিখ। সো আজকে এ পর্যন্তই। ভালো থাকিস।